বাংলাদেশ থেকে আগত জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ, জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আজকে অনুপস্থিত আমাদের সদস্য সচিব, সে সময়কার সাংগঠনিক সম্পাদক এবং সে কমিটিতে গত একটা বছর ধরে আপনারা যারা নিরলস পরিশ্রম করেছেন, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশে আমরা অনেক ধরনের যুব সংগঠন দেখি, অনেক দলীয় যুব সংগঠন আছে, কিন্তু গত বছরের মে মাসে যখন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়, তখন আমরা একটা আলাদা পরিবেশ দেখেছিলাম। জাতীয় যুব শক্তিতে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, তাদের কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা অ্যাডভোকেট, অর্থাৎ অন্যান্য দলের যুব সংগঠনগুলো যেখানে ব্যক্তিগত জীবনে বেকারদেরকে নিয়ে তৈরি, সে জায়গায় জাতীয় যুব শক্তির শুরুটা হয়েছিল ব্যক্তিগত জীবনে কর্মজীবী এবং পেশাগতভাবে সফল এমন কিছু উদ্যোগী তরুণদের সমন্বয়। এবং সে বিষয়টা জাতীয় যুব শক্তির যে রাজনীতি, সেটাকে সারা দেশে ছড়িয়ে দিতে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করেছিল। জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ গত একটা বছর ধরে এই বাংলাদেশের প্রয়োজনে তারা অনেকগুলো প্রোগ্রাম করেছেন, মাঠে থেকেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। এই বাংলাদেশের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে নতুন রাজনীতির একটা দিশা তারা তৈরি করতে সমর্থ হয়েছেন। মাত্র এক বছরে একটা সংগঠন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রান্তে প্রান্তে জাতীয় যুব শক্তির কার্যক্রম বিস্তৃত হয়েছে। আমরা যেখানেই যাই না কেন, জাতীয় যুব শক্তির কথা আমরা শুনি। সামগ্রিকভাবে জাতীয় যুব শক্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমাদের অন্য ভ্রাতৃপ্রতিম এবং অঙ্গ সংগঠন যেগুলো আছে, সবগুলো সংগঠনের ব্যাপারে মোটা দাগে এনসিপি আকারে জনগণের যে একটা আগ্রহ তৈরি হয়েছে, সেটা সত্যি আমাদেরকে আনন্দ দেয়। আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক করে বাস্তবতায় আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছিলাম, তখন অনেকেই জাতীয় নাগরিক পার্টি জনসমর্থন পাবে না বলে মন্তব্য করেছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন নাই, নিবন্ধন না থাকা দলের সঙ্গে তারা কথা বলতে চান না, এই ধরনের মন্তব্য অনেকে করেছিলেন। দেখা গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নেতাকর্মীরা আছেন, এই জাতীয় যুব শক্তিরও অনেকেই অক্লান্ত পরিশ্রম করে পুঙ্খানুপুঙ্খভাবে নির্বাচন কমিশনের সমস্ত শর্তগুলো পূরণ করে জেলায় উপজেলায় কমিটি কার্যালয় এবং কার্যক্রম বিস্তৃত করে জাতীয় নাগরিক পার্টি পুঙ্খানুপুঙ্খ শর্ত পূরণ করে নির্বাচন কমিশন থেকে আমরা নিবন্ধন পেয়েছি। এত অল্প সময়ের ব্যবধানে সারা দেশের এতগুলো মানুষের কাছে এনসিপি পৌঁছে যাওয়া, এটা সত্যি শুধু এনসিপির সাফল্য না, এটা জাতীয় যুব শক্তির সাফল্য। আমি এর আগেও বলেছি যে সংসদে 6টি আসন নিয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আমাদের যে অবস্থান, তার থেকেও বড় বিষয়, মাত্র 30টা আসনে ইলেকশন করে বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি এবং জামাতের পরে ভোট প্রাপ্তির দিক থেকে 30টি আসনে ভোট করে আমরা যে তৃতীয় অবস্থান অর্জন করতে পেরেছি, জনগণের সমর্থন আমরা পেয়েছি, সেটাই আমাদের কাছে সব থেকে বড় অর্জন। সেই অর্জনের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টিতে সারা দেশের অনেকেই যুক্ত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতিতে একটা নতুন দিশা তৈরি করতে সমর্থ হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে একটা ঘটনা বলি। এবার
বৈশাখের সময়টাতে আমি রাঙ্গামাটিতে ছিলাম। সেই রাঙ্গামাটির রংগত উপজেলার কাটুরি বাজার নামে একটা দ্বীপ, রাঙ্গামাটি শহর থেকে আরো 50-60 কিলোমিটার গহীন পাহাড়ের ভিতরে লেকের মাঝখানে একটা দ্বীপ। সেখানে আমি গিয়েছি হঠাৎই। আমি যাওয়ার পরে বাজারের তরুণ বৃদ্ধ অনেকেই আমার দিকে এগিয়ে এলেন এবং তারা ফিসফিস করে বলছেন যে এনসিপি আসছে, এনসিপি। এই যে রাঙ্গামাটির রংগতু উপজেলার কাটুরি বাজার ছোট্ট একটা দ্বীপের মধ্যে, পাহাড়ি দ্বীপ, সেখানে যে এনসিপি বার্তাটা পৌঁছে গিয়েছে, এটা প্রমাণ করে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, চরে হোক, শহরে হোক, পাহাড়ে হোক, গহীন কোন জায়গায় হোক, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় আজকে জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটির সমাপ্তে নতুন করে কাউন্সিলের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, আমরা আজকে তাদের কাছে নতুন করে দায়িত্ব অর্পণ করব। সেই দায়িত্বের মধ্যে থাকবে শুধুমাত্র সাংগঠনিক দায়িত্ব নয়, গোটা বাংলাদেশকে নতুন করে রাজনীতির দিশা দেখানোর দায়িত্ব। কারণ এই জাতীয় যুব শক্তি যে নেতৃবৃন্দরা এসেছেন, তারা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ক্ষমতা কাঠামোর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশনে যেমন করে 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট, তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী, আমরা সকলে মিলে একসাথে বসে বাংলাদেশ রাষ্ট্রটা কেমন করে চলবে সেই একটা রূপরেখা আমরা সেখানে নির্মাণ করেছিলাম। তেমন করে সামনের দিনে বাংলাদেশটা পরিচালিত হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যত আশাই করেছিলাম সংস্কারের বিষয়ে, নির্বাচন হওয়ার পরে শপথ গ্রহণের প্রথম দিনই বিএনপি সরকার জনগণের যে রায় তার সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা, সেটা বিএনপি না বুঝে গণভোটে হ্যাঁ চেয়েছে, এটা আমাদের মনে হয় না। বরং ব্যাপারটা অন্য জায়গায়। এবারে নির্বাচনের সময়টাতে সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুইটা বিষয় পরস্পরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়েছিল। এবারের ভোটে জনগণ যেমন করে তাদের প্রতিনিধি কারা হবে সে বিষয়ে ভোট দিয়েছে, সেই প্রতিনিধিরা কেমন করে দেশ পরিচালনা করবে সেই কারণে তারা গণভোটে হ্যাঁ পক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা মেজরিটির ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, অতএব যেহেতু তারা সরকার গঠন করেছে, টু-থার্ড মেজরিটি পেয়েছে, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, যা খুশি তারা তাই করতে পারে, এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। বিএনপিকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সাথে করে গণভোটেও 70% ভোট দিয়েছে, যাতে করে বিএনপি সরকার কেমন করে পরিচালনা করবে সেটা গণভোটের ভিত্তিতে হবে। এটাই ছিল জনগণের প্রত্যাশা। অতএব 70% জনগণের ম্যান্ডেটকে যারা ভুলে যেতে বসেছে, তাদেরকে জনগণের দৃষ্টিতে, জনগণকে দেখার জন্য, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় যুব শক্তিকে সারা দেশে দুর্বার ভাবে তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে। আমরা দেখেছি সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাসীপনা চলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়েছে, অনেককেই কার্টুন ফেসবুকে শেয়ার দেওয়ার কারণে গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে ফুলকোস কই গ্রেফতারের সংস্কৃতি এত দ্রুত ফিরে আসবে, এটা আমাদেরকে আশাহত করে। ঠিক সেই জায়গায় জাতীয় যুব শক্তিকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা জনগণের বাক স্বাধীনতা,
জনগণের গণতান্ত্রিক যত অধিকার আছে সেগুলো যাতে জনগণ বুঝে পায়, সেই লড়াইয়ে জাতীয় যুবশক্তি সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর দিকে তাকাই, সেখানে যুবকদের যে অংশগ্রহণ সেটা নিতান্তই ছিল। যুবকদেরকে নানাভাবে দেশীয় পরিস্থিতিগুলো থেকে বাইরে রাখা হয়, অথচ আমরা যখন বহির্বিশ্বের দিকে তাকাই, তারা প্রবীণ এবং তরুণ, যুবক এবং বৃদ্ধ, নারী এবং পুরুষ সকলের মধ্যে সমান অংশগ্রহণের ভিত্তিতে, সকলের মধ্যে সৌহার্দ্যের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় পরিস্থিতি তারা নির্মাণ করে। যারা প্রাজ্ঞ আছেন তাদের অভিজ্ঞতা যেমন দরকার, তেমনি করে যারা যুবক আছেন, তরুণ আছেন, আমাদের তরুণীরা আছেন, তাদের যে উদ্যম সেটাও দেশের জন্য প্রয়োজন। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তরুণরা এবং প্রাজ্ঞরা তাদের সকলের যাতে একটা সম্মিলিত স্তরে আমরা উঠতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় যুবশক্তি আমাদের তরুণদেরকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করেছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব অল্প সময়ের মধ্যে যারা প্রাপ্য আছেন তাদেরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা উপদেষ্টা পর্ষদ আমরা গঠন করব। এর মধ্য দিয়ে যারা প্রাপ্য আছেন এবং যারা তরুণেরা আছেন তাদের সকলকে মিলে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা নতুন এক কাঠামোর দিকে আমরা নিয়ে যেতে পারবো, সেটাই আমাদের আশাবাদ। আমরা বাংলাদেশ রাষ্ট্রের গ্রন্থে গ্রন্থে যে অনিয়মগুলো আছে সেই বিষয়ে জাতীয় যুবশক্তিকে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাই। সরকার গঠন হয়েছে খুব অল্প দিন হলো, হাজার হাজার কোটি টাকা ছাপানো শেষ, অথচ তারা বলেছিল তারা টাকা ছাপাবে না। টাকা ছাপানো হচ্ছে, বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা বিরোধী দল সংসদে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই মাফিয়াদেরকে ব্যাংকগুলোতে আবার পুনঃপ্রতিষ্ঠা করার যে আইন তারা করেছে, তাতে করে মনে হয় শুধুমাত্র চেয়ারের মালিক পরিবর্তন হয়েছে, ওই চেয়ারটা আগের যা কিছু করত সেই জায়গাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোন জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। আমরা বিএনপি বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আমাদের আশাবাদ আছে। আমরা একসাথে লড়াই করেছি, এই বাংলাদেশের মানুষ 17টা বছর ধরে নির্যাতিত হয়েছে। আমরা যারা এখন তরুণেরা আছি, আমরাও অন্তত গত 8-10 বছর ধরে বিএনপির বন্ধুদের সাথে, ফেসিবাদ সকলের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথেই আমরা জেল কেটেছি। আমরা যখন যে জেলখানায় ছিলাম তখন সেখানে বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, ফেসিবাদ বিরোধী সকলে ছিল, আরএম থেকে শুরু করে নিয়ে সিভিল সোসাইটির মানুষ যারা ফেসিবাদের বিরোধী ছিল, একসাথেই আমরা ওই জেলখানার কুঠরিতে যখন ছিলাম, যখন এই বাংলাদেশ থেকে ফেসিবাদ বিতাড়িত হতে পারে এমন কোন আশাও যখন ছিল না, তখন কিন্তু আমরা সকলে একসাথেই উপলব্ধি করেছিলাম এই বাংলাদেশ রাষ্ট্রে শুধু হাসিনাই সমস্যা না, হাসিনা যে কাঠামোর মধ্য দিয়ে হাসিনা হয়ে ওঠে সেই কাঠামোটাও সমস্যা, সেই কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। এটা বিএনপি, জামাত এবং আমরা যখন তরুণ অ্যাক্টিভিস্ট আমরা সকলে মিলে কিন্তু তখন আমরা এই বিষয়টাতে একমত হয়েছিলাম। তার এই ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের জন্য তারা অনেকগুলো দফা তারা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে এই যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র মেরামতের আলাপ বিএনপি দিল, সে আলাপ থেকে তারা নিজেদেরকে দূরে সরে রেখেছে। আমরা চাইলাম যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো সংবিধিগত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো সেটা যেন নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে। কিন্তু
ঘটল কি? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার জন্য যে বিধান জুলাই সনদে আমরা সকল দল মিলে একমত হয়েছিলাম, সে বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে চায় না। তারা জোর জবরদস্তি করে বাংলাদেশ ব্যাংকে এমন একজনকে গভর্নর করেছে, জাতি হিসেবে আমরা একটা খাদের কিনারায় চলে যাওয়ার প্রান্তে আছি। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক সেটা কেমন লোকদের দ্বারা পরিচালিত হবে, তাদেরকে সুবিধা দিবে, সেটা এখন তার গভর্নরকে দেখেই বোঝা যায়। তিনি নিজেও ঋণখেলাপি এবং আগে যারা ঋণখেলাপি আছে তাদেরকে আবার কিভাবে একীভূত হওয়া ব্যাংকগুলোতে পুনর্বাসন করা যায়, সেই কারণে এই সরকার আবার আইন করেছে। ওই ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা জনগণের আমানত ছিল, রাষ্ট্রের টাকা, সেগুলোকে যারা বিদেশে পাচার করেছে তাদের হাতে আবার ব্যাংকগুলোর মালিকরা চলে যাবে, এমন আইন করার অর্থ হলো যে লুটপাটকারী চোরেরা একদিন ধরে লুটপাট করেছে, চুরি করেছে, তাদেরকে আর একবার চুরি করার জন্য, আর একবার দেশটাকে সর্বশান্ত করে দেওয়ার জন্য, দেশের টাকা পয়সাগুলোকে লুটপাট করে পাচার করার জন্য আর একবার তাদেরকে সুযোগ দেওয়া, আর একবার দেশটাকে সর্বশান্ত করার দিকে এগিয়ে যাওয়া। এই কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, দেশটা যাতে ভালোভাবে চলে, দেশে যাতে ফেসিবাদী কোনো কাঠামো না আসতে পারে, সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা খেয়াল করে দেখছি তারা দেশের পরিবেশ নিয়ে যখন কথা বলেন, অনেক ধরনের তারা কথা বলছেন। বিএনপির অনেক মন্ত্রীরা, তাদের নেতারা বলছেন বিরোধী দল তারা কি ফেসিবাদ আনতে চায় কিনা, সেটা নিয়ে তাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। অথচ যারা বিগত ফেসিবাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা সংসদ ভবনের সামনে গিয়ে বিভিন্ন জায়গায় তারা যখন মিছিল করছে, এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সরকারের গোয়েন্দা বাহিনী তারা তাদের কোনো খোঁজ পায় না, হদিশ পায় না, তাদেরকে গ্রেফতার করতে পারে না, তাদেরকে আবার তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার সুযোগ দেবে, আবার বলবে যে ফেসিবাদ ফিরে আসবে। এই ধরনের দ্বিচারিতাপূর্ণ বক্তব্য আমরা সরকারের কাছ থেকে আশা করি না। আমরা সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই বাংলাদেশের মানুষের উপরে আবার ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার কোন সুযোগ জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি দেবে না। আমরা বলবো, আইনগতভাবে নিষিদ্ধ যে সংগঠনের কার্যক্রম, সেই সংগঠনের বিষয়ে আইনগতভাবেই সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি সরকার আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, জাতীয় যুব শক্তি বসে থাকবে না, এনসিপি বসে থাকবে না, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। তারা ওই ফেসিবাদী যারা আছে তাদেরকেও প্রতিহত করবে, ফেসিবাদীদেরকে যারা সুযোগ দেয় তাদেরকেও তারা প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতএব সামনের দিনে অনেক কর্তব্য জাতীয় যুব শক্তির উপরে, সেই কর্তব্যগুলো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ আপনাদের উপরে থাকবে। সেই আশাবাদের ভিত্তিতেই জাতীয় যুব শক্তি নতুন কমিটির ঘোষণার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন যে গত বছরের মে মাসে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছিল একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। তারা দীর্ঘ 1 বছর নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির 10ম সাধারণ সভায় কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় যুব শক্তির একটি নতুন কমিটি অনুমোদিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও জাতীয় যুব শক্তির সেই কমিটিকে অনুমোদন দিয়েছি। ইতিমধ্যে আপনারা নিজেদের পরিসরে জানেন, জাতিকে জানানোর প্রয়োজনে এখন ঘোষণা করছি জাতীয় যুব শক্তির নতুন কমিটির নেতৃবৃন্দের কথা।
জাতীয় যুব শক্তির নতুন কমিটিতে সভাপতির দায়িত্বে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ। সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন খালেদ মাহমুদ মুস্তফা। সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন পরিকল্পনাবিদ কাজী আয়েশা আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রিফাত রশিদ। সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত। জাতীয় যুব শক্তির আংশিক কমিটি এখন ঘোষণা করা হলো, অতি শীঘ্রই জাতীয় যুব শক্তির পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে। জাতীয় যুব শক্তির নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের সকলকে অভিনন্দন। আমরা পরকালের মধ্য দিয়ে তাদের সকলকে অভিনন্দন জানাই, আহ্বান করছি আমরা সকলের সামনে আসবো এবং একসাথে আমরা নতুন একদিনের শপথ আমরা গ্রহণ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আজকে আমাদের সমন্বয় সভায়, জাতীয় সমন্বয় সভায় উপস্থিত হওয়ার জন্য। আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, জাস্ট আমাদের নিচতলায় আমাদের পার্টি অফিসে জাতীয় যুব শক্তির যে অফিসটা আছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহ করবেন যদি দোতলায় যান আপনাদের এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর জাতীয় যুব শক্তির সকল